দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা। মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুশান রাইল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের সময় প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন। আসন্ন পহেলা বৈশাখে চট্টগ্রাম নগরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে নিরাপত্তা সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বেলা 11টায় সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। সভায় কমিশনার বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসব ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বার্তা সংস্থা মেহের এক বিবৃতিতে পাকিস্তান প্রস্তাবিত 2 সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অনুমোদন ক্রমেই ইরান তাদের সম্মতি দিয়েছে। ওই বিবৃতিতে এই চুক্তিকে ইরানের জয় হিসেবে দেখা হচ্ছে। সেখানে বলা হয়, স্থায়ী চুক্তির আলোচনা হবে ইসলামাবাদে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন উল্লেখ করেছে, এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে সিএনএন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আমেরিকান বাহিনী ইরানের অভ্যন্তরে হামলা বন্ধ করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতিতে ইরানের প্রস্তাবিত 10 দফা দাবি হরমুজ প্রণালীতে জাহাজের চলাচলে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণের উপর জোর দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মনিরের প্রতি যুদ্ধবিরতিতে ট্রাম্পকে রাজি করাতে তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান শেহবাজ শরীফ। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার IRIB। এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় 2 ঘন্টা পর। জানা গেছে, দুপক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। IRIB-তে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে দেখা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসার পরও উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানানোর কিছুক্ষণ পরে বুধবার ভোরে বিভিন্ন দেশে সাইরেন বেজে ওঠে এবং আকাশে হামলার সতর্কতা জারি করা হয়। কুয়েত ও আমিরাত জানিয়েছে, তারা আগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। রাজধানী আবুধাবিতে একটি গ্যাস স্থাপনায়
আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে বাহরাইনে সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স আল খার্জ অঞ্চলে সম্ভাব্য বিপদের আগাম সতর্কতা জারি করেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে। দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে মধ্যাঞ্চলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধার কার্যক্রম চলছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের ইঞ্জিনে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। মঙ্গলবার বিমানবন্দর সূত্রে জানা গেছে এদিন রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো 6E6663 একটি বিমানবন্দরের বে নম্বর 51-তে দাঁড়িয়েছিল। তার কিছু দূরে দাঁড়িয়েছিল একটি ছোট 4 চাকার গাড়ি। গাড়িটির হঠাৎ করে বিমানটির ডান দিকের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। বিমানের ইঞ্জিন এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়, সেই সঙ্গে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে সে সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না। ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে বিমানটি কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল। বিমানটি গুয়াহাটি যাওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য গ্রাউন্ডে রাখা ছিল। সে সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ চেয়েছেন। বুলবুল তার বিবৃতিতে বলেন, এনএসসির করা এই তদন্ত একটি দুরভিসন্ধিমূলক উদ্যোগ এবং 5 এপ্রিল 2026 জমা দেওয়া প্রতিবেদন আইনের দৃষ্টিতে বৈধ নয়। তিনি আরও বলেন, ওই নির্বাচনের পুরো প্রক্রিয়া বিসিবির সংবিধান মেনে পরিচালিত হয়েছিল এবং নির্বাচন ছিল স্বচ্ছ। তার ভাষ্য অনুযায়ী 2025 সালের 6 সেপ্টেম্বর গঠিত 3 সদস্যের বৈধ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই কমিশনের প্রধান ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুসাইন। বুলবুল জানান, নির্বাচনের আগে 15টি ক্লাব এবং তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে যেসব আপত্তি উঠেছিল সেগুলো 24 ও 25 সেপ্টেম্বর কোয়াসি জুডিশিয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। তার দাবি, এরপর নির্ধারিত সময়েই 6 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।